সম্প্রতি ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে বাংলাদেশ কোনো দরিদ্রমুক্ত দেশ নয়। এদেশে এখনো ৪ কোটির বেশি মানুষ দিনে ১০০ টাকা আয়ের মধ্যে চলে। এই আয়ের মধ্যেই তারা সীমাবদ্ধ। চিন্তা করেন, এরপরেও কিন্তু বাংলাদেশে বেকার আছেন। মানে এই যে ৪ কোটি মানুষ যে ১০০ টাকার কমে তাদের ঘর সংসার চালায়, এর বাইরেও কিছু মানুষ আছে যারা বেকার, ফুললি বেকার। আমরা গত ভিডিওতেই বলেছি বেকার হইতে গেলে ৩টা সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে। তার মধ্যে একটা সংজ্ঞা ছিল এরকম যে অকর্মা, যে কোনো কাজ খোঁজে না, যে কখনো কোনো কাজ করে না, শুধু বসে বসে থাকে, এইরকম মানুষকেই বলা হয় অকর্মা বা বেকার। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, আমরা একজন ভ্যানওয়ালার সাক্ষাৎ নিয়েছি এবং তাকে লাইভে আনতে পারি নাই, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি একজন নতুন ইউটিউবার, আপনার ভাষায় যদি বলি, তো এইখানে আমার খুব বেশি স্বার্থ নাই। আমি যদি কখনো ইউটিউব থেকে আর্নিং নাও করি, আমার তেমন কিছু যায় আসবে না। আমি চাই সত্য কথাগুলো মানুষের মধ্যে তুলে ধরতে। আমার এখন পর্যন্ত যারা ভিডিও দেখে, এদের মধ্যে 90% উপরে মানুষ আমার সাবস্ক্রাইবার না। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, যা যা করা লাগে ইউটিউব চ্যানেলটাকে তোলার জন্য করে দিবেন প্লিজ। তো চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। যে ভ্যানওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইটার নাম মনে নাই, আমারও নাম তার মনে নেই, এটাই স্বাভাবিক। তো তাকে আয় উপার্জন নিয়ে কথা বলা হচ্ছিল বিভিন্নভাবে। তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি আসলে কাজ করেন কিভাবে? আমাদের এলাকায় রংপুরে অনেক ভ্যানওয়ালা আছে যারা বিভিন্ন দোকানের সাথে জড়িত, বিভিন্ন কোম্পানির সাথে জড়িত, যে এসবের বাইরে তারা কাজ করে না। কিন্তু আমি এই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তিনি একজন ফ্রিল্যান্স ভ্যানওয়ালা। মানে তিনি কারোর সাথে চুক্তিবদ্ধ নয়। যেখানে যখন তাকে কেউ যখন কল করে ডাকে, সে সেখানে যায় এবং সেখানে গিয়ে টিপ মারে বা এই মালামাল মানে আনা নেয়া করে এক জায়গা থেকে অন্য জায়গায়। তা আমি যেখানে কথা বলতেছিলাম সেটা একটা সিমেন্টের দোকান। সে আজকে সিমেন্টের দোকানে আসছে, কারণ সিমেন্টের দোকানে নিয়মিত যে ভ্যানওয়ালা আছে তিনি অসুস্থ, আসতে পারেনি। তাকে কথা বলার বিভিন্ন পর্যায়ে আমি জিজ্ঞাসা করতে থাকি যে ভাই, আপনার আসতেছে কিরকম বা টাকা পয়সা কেমন আর্নিং হয়? অবশ্যই ভদ্রভাবে জানতে চেয়েছি, আপনাদেরকে একটু খোলাখুলি ভাবে বলছি। কারো কাছে আর্নিং জানতে চাও নাকি আবার আর একটা বেয়াদব। এই পয়েন্টের সাথে অবশ্য আমি মোটেও একমত না। ঢুকে যাচ্ছি আর একটা জায়গায়, প্যারালাল ইউনিভার্সে। কিন্তু আমি একটু বলতে চাই যে ভাই, টাকা পয়সা কত আর্নিং করি বা করেন, এটা জিজ্ঞাসা করা মোটেও বেয়াদবি বলে আমি মনে করি না পার্সোনালি। এই চর্চাটা নাই জন্যেই যার বেতন 20,000 টাকা, সে 2 কোটি টাকা দিয়া বাসা বানাইতেছে এবং সেটা দুর্নীতির দিকে চলে যায় ম্যাক্সিমাম টাইম। সবাই যদিও বলে যে গ্রামের সম্পত্তি দিয়ে বাসা করি, যাই হোক এটা পরের টার্ম, এটা নিয়ে আমরা পরে ভিডিও বানাইতে পারি। আজকে ভ্যানওয়ালা ভাইয়ের কাছে যাই। ও তাকে জিজ্ঞাসা যখন করলাম যে ভাই, আপনি আসলে দিনে কেমন আয় করেন, কতদিন গাড়ি চালান মাসে, তিনি বললো যে ভাই, আমার অ্যাভারেজে মাসে 20 থেকে 25,000 টাকা আর্ন হয়, আর হয়তো মাসে সর্বোচ্চ 22 থেকে 23 দিন আমি গাড়ি চালাই। বাকি সময় শুক্রবার তো টোটাল অফ, অন্যান্য দিন ইচ্ছা হইলে গাড়ি বের করলাম, না হইলে নাই। সকাল 11টার সময় গাড়ি চালানো শুরু করি। একটা ফার্নিচারের ভাড়া মারলে 300-400 টাকা পাওয়া যায়। মানে যখন যেরকম ভাড়া যেখানে পাওয়া যায় তিনি সেরকম ভাড়া মারে। তার চোখে মুখে শুধু কনফিডেন্স আর কনফিডেন্স। আর আরেক দিকে আমাদের অকর্মার ঢেকি ভাইয়েরা, ভাই আমি আমি এখানে টাকাটা মেজার করতেছি না যে কে 5,000 টাকা ইনকাম করলো, কে 2,000 টাকা ইনকাম করলো, ডাজেন্ট ম্যাটার। আমি এই ভিডিওতে কথা বলতে চাই, মানে চাইলে আমি যদি আমার ড্রাইভার এক্সপ্রেশনটা আনতে পারতাম ভিডিওর সামনে, যে গালিগালাজ করতে পারতাম, সেটাও হয়তো দিতাম, কিন্তু পারতেছি না, কারণ ভিডিও ভদ্র মানুষরাও দেখে। এই যে অকর্মার ঢেকি একটা লেভেল আছে মানুষজন, ভাই বছরের পর বছর চলে যায়, বয়স 25 বছর 26 বছর, দেখেন বুঝ বয়স হয়েছে সেই কত সালে। একটা ছেলের মানুষের বুঝ হইতে 16 থেকে 18 বছর বয়সে সে বুঝতে পারে যে আমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা কেমন, আমি আমি আমার পরিবার আমাকে কতটুকু সাপোর্ট দিবে, আমি কতদূর যাইতে পারবো। এটা মাত্র 16 থেকে 17 বছর বয়সে বোঝা সম্ভব। আমি মনে করি আপনারও দ্বিমত হওয়ার কোনো চান্স নাই। এরপরেও ভাই, ফ্যামিলির কোনো আয় উন্নতি নাই জেনেও যারা এই পড়ালেখার ইচ্ছাতেই বসে থাকে যে শেষ করে একটা চাকরি করব, এরপরেও চাকরি নাই, পড়ালেখা শেষ করে চাকরি নেই, অথবা 23 বছর 24 বছর 25 বছর হয়ে গেছে কামলাগিরি করে, মাঝে মধ্যে বসে থাকে, মাঝে মধ্যে কাজ করে, এরকম মানুষজনকে নিয়ে কথা বলতেছি যারা বেকার। এই শ্রেণীর মানুষগুলারে আমি যদি পাইতাম, বা আমার মন চায় মাঝে মাঝে যে এগুলারে জড়ো কইরা আগুন লাগায় পুরাই দিই। কথাটা একটু হার্ড শোনা গেল, হয়তো ইউটিউবে ভিডিও ডাউন করে নিতে পারে, মানে একটু বিপ দিয়া দিস এই কথাটার মধ্যে। কারণ হইতেছে ভাই, একটা পুরুষের উপর কত দায়িত্ব থাকে আপনি এটা জানেন?
আমি আগের কোনো এক ভিডিওতে বলছিলাম যে অনেক ভিডিওতে দেখা যায় যে বাবা কষ্ট করে আর্নিং করতেছে, সেটা অনেক ইমোশনাল একটা ব্যাপার। কোনো ইমোশনাল ব্যাপার না। আমি নিজেই পিতা, বাবা হিসেবেই বলতেছি, প্রত্যেক পুরুষ মানুষের দায়িত্ব তার পরিবারকে সাপোর্ট করা, এটা করতেই হবে। আর আপনি যদি এটা করতে না পারেন তা আপনি পুরুষ না। আপনি পুরুষ না। আপনি যদি আপনার পরিবারকে সাপোর্ট করতে না পারেন অ্যাটলিস্ট যতটুকু দরকার, তাহলে আপনি পুরুষ না। কারণ আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করছেন যে নারীরা বাসায় কাজ করবে, পুরুষরা কাজ করবে বাইরে। তাদের কাজ হবে উপার্জন করে পরিবারকে বিভিন্ন সাপোর্ট করা। আর আপনি তো এমন কোনো মানে আল্লাহ রসুলের লেভেলেও যান নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ রসুলের দেখানো পথে যে 100 চলতেছেন তাও না। আপনি কি করেন, দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় এখানে ঘুরেন ওখানে ঘুরেন, হয়তো কারো কাছে গিয়ে এর বিরুদ্ধে কথা বলেন, ওর বিরুদ্ধে কথা বলেন, মাঝে মাঝে একটু মোবাইলটা টিপেন, মাঝে মাঝে নিজের ভাগ ঘুরে দুষেন, কিন্তু পরিশ্রম আপনি করেন না। আপনি যদি কোথাও চাকরিও পান আপনার সে টাকায় পোষায় না। 5,000 টাকা যদি আর্নিং হয় পোষায় না, 10,000 টাকা যদি বেতন হয় পোষায় না। যদি আপনি কামলা হন তাহলে যে জায়গায় মজুরি দিবে 500 টাকা আপনার পোষায় না, 600 টাকা পোষায় না। আপনাকে যদি বলা হয় যে ভাই চলেন আজকে একটু আমার সাথে কাজ করেন, আপনার শরীর খারাপ। এরকম বেকারদের, এই অকর্মার ঢেকি বেকারদের হাজারটা মানে পয়েন্ট আছে কাজ না করার, পরিবারকে সাপোর্ট না করার। আর এই একটা বেকারের জন্য তার 3 প্রজন্ম, তার বংশধরের প্রজন্ম কষ্ট করতে হয়। ধরেন ধরেন এক্সাম্পল, আমি যদি অকর্মার ঢেকি হইতাম, বয়সকালে কেউ না কেউ আমাকে কোনো না কোনো ভাবে মিথ্যা কথা বলে হইলেও বিয়া দিয়া দিত। বলতো যে এর বাপের এই সম্পত্তি আছে, এই পুরা এরিয়া এর। এরকম কিন্তু ঘটতেছে আমাদের এলাকায়, আমি যা বলতেছি সব সত্য ঘটনা। আমাদের এলাকায় না, পুরো দেশেই আপনি খবর নিয়ে দেখবেন। বিয়ের আগে বলা হয় যে মেয়ের বাপের এই সম্পত্তি, পুরা এগুলো সম্পত্তি, ছেলেদের এই সম্পত্তি, বিয়ের পর দেখা যায় ঠেঙ্গা, কিছুই নাই। তো এরকম ঘটনা ঘটে যে আমি যদি প্রথম লেভেল পুরুষ হইতাম, 3 পুরুষ বা 5 পুরুষের মধ্যে ধরেন ফর এক্সাম্পল, আর আমার কোনো আয় উপার্জন নাই। এরপরে যখন আমাকে এই যে আমি ঘটক ধরতাম যে আমার বিয়ে শাদী করা দরকার, এদিকে আমার কোনো কাম কামাই নাই, টাকা পয়সা একটা টাকাও নাই কোনো পাশে আয় উপার্জনের, আমি হয়তো কি করতাম, আমি শ্বশুর বাড়িতে হয় ঘর জামাই হয়ে থাকতাম, যে কোনো কাম কামাই করবো না, বউয়ের পেদানি খাবো সারাদিন, আর সারাদিন ওইভাবেই থাকবো। অথবা আরেকটা কি করা যাইতে পারে বলেন তো, বউয়ের কাছ থেকে দূরে থাকা। যদি নিজের বাসায় থাকতাম, নিজের বাসায় থাকলে বউয়ের কাছ থেকে দূরে থাকে, বউ সারাদিন কাজ করে বেরোইতো, হয়তো কোনো গার্মেন্টসে কাজ করতো, তারপরে হয়তো মানুষের বাসায় কাজ করতো, 3-5 বাড়িতে কাজ করতো, হয়তো কারো আরো অন্যান্য যে কাজগুলো করা উচিত না, যে কাজগুলো আপনি শুয়োর পুরুষ করা উচিত, আপনি করতেছেন না বিধায় আপনি প্রথম প্রজন্মের পুরুষ হয়া, এটা আমি আমাকেই বলতেছি, প্রথম প্রজন্মের পুরুষ হয়েই আপনি কাজকর্মের মনোযোগী না হয়েই আপনি আপনার বউকে ঠেলে দিয়েছেন এমন কাজকর্মের দিকে যেখানে আপনার বউয়ের জীবন যৌবন, স্বপ্ন, আশা, ভবিষ্যৎ সব নষ্ট। আর এই কারণেই তারপরের প্রজন্ম মানে আপনার যে বাচ্চা কাচ্চা আসতেছে, সে এসে কোনো রকম সুবিধা পাইতেছে না, সে এসেও দেখতেছে যে আমার পুরা জীবনটাই শূন্য। প্রথম পুরুষ কিছু করলো না, দ্বিতীয় পুরুষ এসে তার কি হবে, তার জীবন আরো ধরেন 200 গুণ বেশি কঠিন। আমি যদি প্রথম পুরুষ হয়ে বেকার হই, এরকম অবস্থা তৈরি করে যাই সিচুয়েশন যে আমি কাজকর্ম করি না, আমার বউ যতটুকু কাম কামাই করে এনে দেয় আমি খাই, চুপচাপ হয়ে থাকি, বেড়ার মধ্যে ভাঙ্গা একটা বাড়ি আছে, সেই বাড়ির বেড়ার মধ্যে পা লাগিয়ে কোটি কোটি টাকার স্বপ্ন দেখি যে আজকে এটা একটা বিজনেস করব, কালকে এটা একটা বিজনেস করব, এখানে কামলা দিব, ওইখানে কামলা দিব, সে দিন শেষে 5 টাকাও আমার নাই কামাই। তো এরপরে যখন আমার বাচ্চা কাচ্চা আসবে, যদি মেয়ে হয়, ছেলে হইলে তো কোনো এক সময় হয়তো সে কামলা হয়েই যাবে, যেভাবে হোক এনিহাউ। আমি একদম সমাজের বাস্তব কথা বলতেছি ভাই। যদি ছেলে হয়, সে তো ধরেন 10-12-15 বছর পর আপনি অকর্মা ঢেকি প্রথম স্তরের, এটা দেখে যে সেও হবে তা না, সে হয়তো চেষ্টা করে বড় হইতে পারে, অথবা সে কোনো এক সময় কামলা হয়ে যাবে আপনার ঠেলার জন্য। হয়তো আপনার বয়সকালে খুব ইমোশন করবে যে আপনার কোমর ব্যথা, সারা জীবন ছিলেন অকর্মার ঢেকি, কাজ করেন নাই পরিবারের জন্য, আপনার বউ মানুষের বাসায় কাজ করে আনি খাওয়াইছে, এখন আপনি বুড়া কাল্লা হয়েছেন অকর্মার ঢেকি, আপনার ছেলে জন্ম নেওয়ার পরে বড় হয়ে এখন আপনার শরীর চলে না, আপনি দেখাইতেছেন আমার ছেলে আমাকে খাওয়ায় না, অথচ যৌবনকালে আপনি কিছুই করেননি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। এরকম ইমোশনাল ডায়লগও অনেক জায়গায় ঘটে, ঘটে না? আপনি বলেন, আপনি সাক্ষী না?
আপনি সাক্ষী, আপনি অবশ্যই সাক্ষী। কারণ দেখবেন যে অসংখ্য পরিবার আছে এরকম যে বাপ রিক্সা চালায়, ও মাই গড, এই বয়সেও বাপ রিক্সা চালায়, ছেলেরা দেখে না, ইস ছেলেরা ছেলেদের বউকে নিয়ে ব্যস্ত। ছেলেরা দেখবে কিভাবে রে ভাই? ছেলের যখন বাপের যখন কামাই করার বয়স ছিল, এবারটা ছিল অকর্মার ঢেকি, এ কোনো আয় উপার্জন করে নাই, বিদায় ছেলেরে কষ্ট কইরা সবকিছু ম্যানেজ করে এক স্টেপ আগাইতে হইছে। এখন সে কারে দেখবে? তারও তো একই অবস্থা, না পারতেছে বউরে সামলাইতে, না পাইতেছে নিজের পরিবারের সামলাইতে, আব্বা আম্মারে টাকা দিবে কই থেকে রে ভাই? এইটা গেল পরের স্টেপ। এটা তো ছেলে হইলে হইল, মেয়ে হইলে কি হবে বলেন? সম্মানের সহিত বিয়া দিতে পারবেন? মুসলমান হিসেবে বলেন, আপনি আপনি বুকে হাত দিয়া বলেন যে সম্মানের সহিত বিয়া দিতে পারবেন? আপনি যদি পরিশ্রমী না হন, আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি সম্মানের সহিত আপনার মেয়েকে বিয়া দিতে পারবেন না। আপনার মেয়ে হয়তো চলে যাবে ওইভাবে যে আপনি হয়তো নিজেই একটা মোবাইল ফোন তার হাতে তুলে দিবেন কোনো এক সময়, কারোর সাথে কথা বলবে, কথা বলে পালায় গিয়ে বিয়ে করবে, বিয়ে করার আগে অসংখ্যবার জেনা করবে। এটা সমাজের চিরচেনা রূপ, শুনতে তিক্ত লাগলেও কথাটা সত্য। আপনার যদি ছেলে হয় সে তো এই যে ওই অবস্থা, হয়তো বুড়া গেলে আপনারা সাপোর্ট করবেন, আর মেয়ে হইলে কি, আপনি হয়তো আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন যে কোথাও একটা স্বামী খুঁজে নিস। এর পরের স্তরটা কি হবে? আপনার শুধুমাত্র আপনি একজন অকর্মার ঢেকি হইয়া আপনার পরিবারটা ধ্বংস কইরা, আপনার আব্বা আম্মার স্বপ্ন ধ্বংস করে আপনি এমন একটা কাজ করে যাইতেছেন যেটার জন্য আপনার কয়েক পুরুষ সাফার করবে। অথচ আল্লাহ হয়তো আপনার মাধ্যমে অজস্র রিজিক, মানে অসংখ্য রিজিক রাখছিল। এখন বললেন না ভাই, আমাকে এই এই যুক্তি দেখাইতে আসিয়েন না যে ভাই আমার রিজিক ছিল না এই জন্যই আমি আর্নিং করতে পারি নাই। এই বুদ্ধিটা আমারে জানাইয়েন না। রিজিক আমি যেভাবে বুঝি আপনারে ওইভাবে বুঝাইতে পারবো না। তারপরে যদি শর্টকাটে একটু বলি, ভিডিও বড়, যদি যে কোনো সময় দেখেন আপনি, আমি শিওর আপনার কাজে লাগবেই। আমি একে সংক্ষেপে আপনাকে বলি রিজিক বিষয়টা আমি কিভাবে বুঝি, আল্লাহ তাআলা রিজিকটাকে কিভাবে বলেছেন। আল্লাহ একদম কিছু জিনিস ফিক্স করে দিয়েছে যে এই বিষয়গুলো আমি ছাড়া কেউ জানে না। তার মধ্যে আমার তিনটা বিষয় মনে আসতেছে। নাম্বার এক, কবে মানুষ মৃত্যুবরণ করবে, কবে জন্মাবে মেবি, আর হচ্ছে আর একটা হচ্ছে কার সাথে কার বিয়ে হবে। এইরকম মনে হয় তিনটা বিষয় ফিক্স আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কিন্তু বলে নাই অন্য বিষয়গুলা যে এগুলাও অনেক ফিক্স, যে তুমি আজকে এই দিকে গেলে এটা হবে, এই দিকে ডাইমেনশন বোঝেন? এই ভিডিওর অংশটা আসতে হবে, এটা যেহেতু অকর্মার মানুষগুলারে নিয়ে বলতেছি, ডাইমেনশন নিয়ে একটা কথা বলি। ডাইমেনশন হচ্ছে এমন একটা বিষয়, যারা একটু গণিত করছেন ভাই, কিউব পর্যন্ত, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, 3 ডাইমেনশন পর্যন্ত মানুষের চিন্তা ভাবনা কাজ করে, বুদ্ধি কাজ করে। এর আপার লেভেলে যেগুলো আছে মানুষ ভাবেও না, জানেও না যে এর পরে কতদূর যাইতে পারে। এই ডাইমেনশনটা কি জানেন? মানুষ যে সোজা যাইতে পারে, ব্যাকে আসতে পারে, এটা হলো প্রথম ডাইমেনশন। তারপর ডাইনে যাইতে পারে, বামে যাইতে পারে, এটা হলো সেকেন্ড ডাইমেনশন। আর থার্ড ডাইমেনশন হইতেছে যে পাহাড়ে ওঠা, পাহাড়ে নামা। এই 3টা ডাইমেনশন শুধুমাত্র মানুষ পারে। মানুষের চিন্তা ভাবনা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরেও কিন্তু আরো গ্রুপ আছে ভাই, অনেক জায়গা আছে। আমি যদি আর একটু একটা গভীর জিনিস টেনে আনি, আপনি কি ওই মেরাজের রাতের ঘটনা জানেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে মেরাজের রাতে যে সপ্তম আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে দেখা করে আসছিলেন, কিভাবে হয়েছিল এটা জানেন? ডাইমেনশন কি? এগুলা কিন্তু পরস্পরের সাথে মানে যুক্তিগতভাবে জড়িয়ে আছে ভাই, এই জন্যই বলতেছি। সময় থেমে যায়, সময় থেমে যায়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে যে এত ঘটনা করে আসছে, প্রত্যেক রসুল নবীর সাথে দেখা করছে, রাসূলের সাথে দেখা করছে, তাদের সাথে নামাজ পড়ছে, ঘুরে এসে তিনি দেখতেছিল যে তিনি যে দরজা আহ, একটু খোলা অবস্থায় রেখেছিল, যে দরজা নড়তেছে সেটা সেই অবস্থায় ছিল। তার যে অজু করার যে পাত্রের পানি ফোটায় ফোটায় পড়তেছিল সেটা সে অবস্থায় ছিল। অথচ তিনি এখানে অজস্র সময় কাটায় আসছে, সময় কেটে আসছে। আমার ওই সময়ের কতটুকু মনে পড়তেছে না, কতটা সময়। ডাইমেনশনটা জিনিসটাও ঠিক একই রকম। এখনো বিজ্ঞানীরা বলেন যে আলোর গতিতে মানুষ যখন ছুটতে পারবে তখন মানুষ অন্য ডাইমেনশন গুলাতে প্রবেশ করতে পারবে। আলোর গতি বোঝেন? 1 সেকেন্ডে 332,000 কিলোমিটার মেবি। যাই হোক, এখন বিষয় হইতেছে যে ভাই এত ফেদলা করতেছেন, ডাইমেনশনটার এখন পয়েন্টে আসেন। ডাইমেনশনের পয়েন্ট হচ্ছে ভাই, আমি শাওন, আমি যখন এক পা থেকে তুলে আরেক পায়ে ফেলবো, আমার হাতে কিন্তু অপশন আছে 360 ডিগ্রি ভাই। মানে আমি রিজিকের কথাটারে আপনার একটু ব্রেকডাউন করে যদি বোঝাই, আমার হাতে অপশন আছে 360 ডিগ্রি। আমি যদি এক পা আমার সামনে ফেলি, সেখানে হয়তো আল্লাহ কিছু লিখে রাখছেন, অবশ্যই লিখে রাখছেন। আমার জীবনে যা ঘটুক A to Z লেখাই আছে, কিন্তু লেখাটা
কোনটাকে আমি ব্রেক করে নিয়ে আসতেছি, এটাই হলো কথা। আমি যেটা বুঝি, আমি দুই পায়ের মধ্যে এক পা যদি সামনের দিকে ফেলি সেক্ষেত্রে আমার রিজিক একরকম লেখা, আমি যদি একটু ডাইনে ফেলি সেক্ষেত্রে রিজিক একরকম লেখা, আর একটু ডাইনে ফেলি সেরকম রিজিক একরকম লেখা, যদি পিছনের দিকে যাই সেইটা রিজিক আরেক রকম লেখা। আমি যদি একটু আপনার আরেকটু এক্সাম্পল দেই, যে একটা রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন, আপনি ডাইন দিক দিয়ে গেলে হয়তো আপনি ঢাকায় চলে যাচ্ছেন, এটাই আপনার রিজিক। আপনি যাই, আপনাকে কিন্তু মানসিক এই শক্তিটা দিয়ে দেওয়া হয়েছে, আপনি ডাইন দিকে গেছেন, ওকে, এটাই আপনার রিজিক। আপনি বাম দিকে যাচ্ছেন, ওকে, আল্লাহ ছাড়ি দিছে, এটাই আপনার রিজিক। আপনি সোজা গিয়ে কারো আম চুরি করতেছেন, এটাই আপনার রিজিক। এখন আমারে বুঝাইতে আসিয়েন না যে আমার রিজিক নাই এই জন্য আমি আয় করতে পারি নাই। আপনি চেষ্টা করেন নাই, আল্লাহ বলি দিছে, রিজিক তো ফিক্স করছে, এরপরে আবার বলি দিছে আমি দোয়ার মাধ্যমে রিজিক পরিবর্তন করি। আপনি খুঁজে দেখেন, আপনি খুঁজে দেখেন, অবশ্যই পাবেন। প্রত্যেক আলেম এটা বলে, মানুষ বুঝে না রে ভাই। আপনি তারপরেও তর্ক করবেন, অলস মানুষদের আবার তর্ক এবং যুক্তির কোনো শেষ নাই রে ভাই। এরা মানে সমাজের আবর্জনা। আমার এই জন্য মাঝে মাঝে মন চায় যে এরা সবগুলারে এইরকম অলস টাইপ যেগুলো মানুষ আছে, যে চিপায় যায় গাঞ্জা ডলতেছে, চিপায় যায় বিড়ি খাইতেছে, চিপায় যায় ফেন্সি মারতেছে, চিপায় যায় ইনজেকশন মারতেছে। আমার মন চায়, আমার মন চায় এটা যদি হালাল হইতো, যেগুলারে কুরবানি করা যাবে, আমি করতাম। পুরুষ মানুষের জীবন হবে ভাই মানে উচ্ছ্বাসপূর্ণ। আমি আমি কোনো কিছু ফিক্স করব না, আমার পরিবারের সাপোর্ট করতে, হালাল টাকা উপার্জন করতে যত রকম কাজ করা যায় আমি করব। এইটা এইটা মাথায় সেট করে নিলে আর কিছু যায় আসে না। আপনি আপনি ভ্যান চালান, আপনি শিক্ষিত, তাতে কি হয়েছে রে ভাই? অনার্স মাস্টার্স পাস করলে ভ্যান চালা যাবে না, এটা তো কোনো হাদিসেও লেখা নাই, কোরআনের কোথাও লেখা নাই, কোনো ধর্মেও লেখা নেই। ইসলাম ধর্ম তো বাদ দেন, অন্য কোনো ধর্মে তো লেখা যে আপনার হইলে আপনার অনার্স মাস্টার্স পাস হলে আপনি ভ্যান চালাতে পারবেন না। আমি উদাহরণটা ভ্যান চালকে নিয়ে যাচ্ছি, কারণ ভ্যান চালক 20-25 হাজার টাকা মাসে আয় করতেছে। আপনি যদি কোথাও চাকরি না পান সম্মানজনক, আমি অবশ্যই দোয়া করবো যে আপনি শিক্ষিত মানুষ, অল্প বেতনে চাকরি করেন কিন্তু সম্মানজনক চাকরি করেন, ওকে, আলহামদুলিল্লাহ করেন আপনি। কিন্তু যদি না পান, আপনাকে বসে থাকতে হবে 30 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত, এর তো কোনো মানে নাই রে ভাই। আপনি আপনার 3 প্রজন্মের হোগা একাই বেড়ে যাইতেছেন। হোগা শব্দটা বুঝছেন? দেখেন, শরীরের পার্ট একটা মাত্র, এটারে আবার খারাপ ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েন না যে আমার খারাপ ল্যাঙ্গুয়েজ দিল। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এই যে যেগুলো কথা বলছি, যেগুলো পয়েন্ট বলছি, এগুলারেও আবার অনেকভাবে বলা যায়। একদিন শুধু ডাইমেনশন নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা শেষ করতে চাই। ভিডিওটার শেষে এসে আর একটা লাইন বলতে চাই, ভাই আমরা মাফ করবেন, আমার কথাগুলো যদি শক্ত হয়ে থাকে নরমভাবে দিলে নেবেন। আমার শুধু চাওয়া ভাই, আমার বংশ না, আমার পুরো দেশের যেসব মানুষ আছে, যেসব বেকার ভাই আছে ভাই, আপনারা বসে থাকেন না, ছাত্র অবস্থা থেকে আয় উপার্জন শুরু করেন। বাংলাদেশ একটা গরিব দেশ, এখানে যদি ব্যক্তি পর্যায়ে থেকে আমরা কাজ না করি তো এটা আগানো সম্ভব না, এখানে আগানো কোনোভাবেই পসিবল না। আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে যে যার মতো কাজ করি, একটা সময় গিয়ে হয়তো আমরা ট্যাক্স দিব, একটা সময় গিয়ে হয়তো ওই টাকারই জাকাত দিব, এভাবেই দেশটা আগায় যাবে ভাই। আর ভিডিও বাড়াবো না, অলরেডি অনেক বড় হয়েছে, মান্নার জন্য ভিডিওটা হয়তো এডিট করা কষ্ট করে হয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।